এই বিজেপির তুমুল সাফল্যের কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসলে এই বিষয়টার উপরে একটু আলোচনা করি, কিভাবে ক্ষমতা সব ভুলিয়ে দেয়। যে বিষয়টাকে সামনে রেখে ক্ষমতায় এসেছিলেন মমতা, যে বলেছিলেন গণতন্ত্রের পরিসর বাড়াবো, সমস্ত অনাচার দূর করব, সব মানুষ তার নিজের অধিকার ফিরে পাবে, কালক্রমে সব ভুলে গেছেন। ক্ষমতা, শুধু ক্ষমতাকে ধরে রাখতে হবে, এই চিন্তায় মুশকুল হয়ে আসলে ভাবতেই পারেননি যে সময় সব থেকে বেশি ক্ষমতাবান। সময়ের সঙ্গে সঙ্গে সব ক্ষমতা একটু একটু করে দুর্বল হতে থাকে। ভাবুন 2011-য় সেই তুমুল সাফল্য, আর আজ একেবারে চুরচুর করে ভেঙে গেছে সব ক্ষমতা। তারই দলের নেতারা সকাল বেলায় তৃণমূল ছিলেন, বিকেল বেলায় বিজেপি হয়ে গেছেন। চারপাশে সামাল সামাল রব। কি করে বাঁচবেন, কি করে বাঁচাবেন কর্মীদের, এখন তিনি সেটা ভাবছেন। আমি জানি যে কটা আসন পেয়েছেন সেই কটা আসনও ধরে রাখতে পারবেন না, একটু একটু করে সব ফাঁকা হয়ে যাবে। এমনটাই তো হয়, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেলে, ক্ষমতার মোহ এভাবে গ্রাস করলে এমনটাই হয়। ইতিহাস বারবার তার সাক্ষ্য দেয়। আসলে এই বিষয়টার উপরে আজ আলোচনা করি, বুঝবার চেষ্টা করি ক্ষমতার আগ্রাসন কিভাবে সবাইকে গিলে ফেলে। আলোচনা করবার জন্য অতিথি হিসেবে যাদের আমন্ত্রণ জানিয়েছি, আসুন পরিচয় করি দিই তাদের সঙ্গে। ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী, বিশিষ্ট আইনজীবী সৌমিত্র মুখোপাধ্যায়, এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক পর্যালোচক, বিশিষ্ট রাজনৈতিক পর্যালোচক দেবাশিস ঘোষ। আপনাদের দুজনকেই আমার এই আলোচনায় আমি স্বাগত জানাচ্ছি। দেবাশিস বাবুর কাছেই আসি। দেবাশিস বাবু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি। হ্যাঁ দেবাশিস বাবু, আমার যেটা আপনি বক্তব্য, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এই রাজ্যে বিজেপির এই তুমুল সাফল্যের জন্য কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়েরও কম নয়। একটু একটু করে জায়গা তৈরি করে দেওয়ার বিষয়টা তিনি করেছেন। মানে আমি কি খুব ভুল ব্যাখ্যা দিলাম? না, 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 একেবারেই ভুল ব্যাখ্যা নয়নি। আপনি একেবারে সঠিক কথা বলছেন। মানে আজকে 2011 সালের পর যখন প্রথম ধরুন ইমাম মানে উনি ক্ষমতায় এলেন, মানুষ তো অনেক আশা করেছিল, উনি অনেক বড় সুযোগ পেয়েছিলেন। মানুষ 34 বছরের বামফ্রন্টকে সরিয়ে, মানে জগদ্দল পাথর বলি আমরা, জগদ্দল পাথরকে সরিয়ে ওনাকে অনেক স্বপ্ন দেখে এনেছিল যে কিছু হয়তো পশ্চিমবঙ্গের উন্নতি হবে। কিন্তু সেটা আজকে সবাই যারা এই সময় ওনার পাশে দাঁড়িয়েছিলেন তারা আজকে বুঝছেন যে তারা কত বড় ভুল করেছিলেন, এবং তারা সেটা পরবর্তীকালে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় তারা বলেছেন। এবং দুর্নীতির যে বিভিন্ন রকমের, কত রকমের দুর্নীতি হতে পারে এবং কোথায় কোথায় দুর্নীতি হতে পারে সেগুলো সমস্ত কিছু ওনারা এই 15 বছরে প্রমাণ করেছেন। মানে আমি বলবো যে আপনার মনে আছে বোধহয় প্রথম ইমাম ভাতা চালু করেছিলেন, মানে ওনার আগেও ইমামরা ছিলেন, পরেও ইমামরা থাকবেন। এবং এই যে ইমাম ভাতা চালু করলেন, এই যে একটা ইমামদের তোষণ করার রাজনীতি শুরু হলো, পাল্টা সেই সময় কিন্তু বিজেপি প্রথম জায়গা পেল, তারা শুরু করলো পুরোহিত ভাতার কথা বলতে। এবং আপনি দেখুন এই এই যে খাল কেটে কুমির আনার মতো উনি কিন্তু প্রথম ওই জায়গায় বিজেপিকে আনতে শুরু করলেন। এবং আপনি যেটা বলছিলেন যে আরএসএস এর যে স্কুলগুলো, যে কত স্কুল বেড়েছে, কিভাবে বেড়েছে, কত সংখ্যায় বেড়েছে। এবং মোহন ভগবত ওনাকে বলেও ছিলেন যে উনি দুর্গায় বা ইত্যাদি ইত্যাদি। আমি বলছি যে আজকে যে ইলেকশন হারা হয়েছে তাতে ডেফিনেটলি মমতা ব্যানার্জির তো অবদান আছে, অভিষেক ব্যানার্জির অবদান আছে। মানে তারা তো প্রায় একেবারে মানে তাদের কিছু করার ছিল না, আর কারণ তারা যে কাজগুলো করেছিল, অ্যান্টি ইনকামবেন্সি বলে একটা বস্তু হয়, মানুষ একেবারে মুখ ফিরিয়ে নিয়েছিল, মানুষ পরিবর্তন চেয়েছিল। কিন্তু তারপরেও আমি বলবো আপনাকে অনুপম বাবু, একেবারে ওরা হেরেছে ইলেকশনে, কিন্তু এখানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ইসি, ইলেকশন কমিশন, মানে এটাকে মানতেই হবে আপনার। মানে আমি মজা করে বলছিলাম একজনকে যে অঙ্কে একটা সময় মাধ্যমিকে 100 পেয়েছিলাম বলে সবাই খুব আমাকে বলে অঙ্কটা আমি ভালো বুঝি। তো আমি দেখছিলাম 121টা কেন্দ্র, 4% ভোটের এদিক ওদিকে 121টা কেন্দ্রর ফল মানে অন্যরকম হয়ে গেছে। মানে এই অঙ্ক আমি মাথা চুলকেও মেলাতে পারিনি। মানে ডিস্ট্রিবিউশনের কোন অঙ্কে, মানে এতে এতে কতগুলো অ্যাজামশন করতে হবে আপনাকে ভাবুন। মানে ওই 121টা কেন্দ্রে যদি ওই 4% ভোটের সুইং এরকম হয়, ঠিক হয়, তার মানে
মানুষ আর অন্য কাউকে ভোট দেয়নি, সমস্ত ভোট দিয়েছে বিজেপিকে, এরকম প্রায় জায়গায় আসতে হবে জিনিসটা, যেটা প্রায় অসম্ভব। তাই আমরা সেই ছোটবেলায় আর্জেন্টিনার খেলা দেখেছিলাম না, মারাদোনা গোল করেছিল, আর্জেন্টিনা জিতেছিল, পরবর্তীকালে মারাদোনা বলেছিল হ্যান্ডস অফ গড। মানে আমি বলতে চাইছি যে ইসি ডেফিনেটলি ম্যান অফ দ্য ম্যাচ, কারণ এখানে ইসির ভূমিকা, এসআইআর এর ভূমিকা এবং অ্যান্টি ইনকামবেন্সি মমতা ব্যানার্জিদের এরকম দুর্নীতি এবং ব্যাপক পোলারাইজেশন, এবং এই পোলারাইজেশন, এই যে এই প্রথম মানে মানে এতটা পোলারাইজেশন কখনো দেখা যায়নি। মানে এই পোলারাইজেশন, এই যে 3-4টে মেন কারণ যাতে এই রেজাল্টটা এরকম একটা জায়গায় গেছে, এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি আমরা বলছি। আসলে তো অনুপম বাবু খুব ঠান্ডা মাথায় ভাবলে মেজরিটি যাকে ভোট দেয়, মেজরিটি যে ভোটটা, মানে ধরুন আজকে বিজেপি যত ভোট পেয়েছে তার থেকে বেশি সংখ্যায় তো বিজেপির বিরোধীরা রয়েছে, মানে সংখ্যায় হিসাবে, মানে পার্সেন্টেজ হিসাবে সিট হয়তো বিজেপি বেশি পেয়েছে, কিন্তু এই যে আপনি 207 বা যা দেখাচ্ছেন বা যা দেখছি আমরা, সেটা কিন্তু এতটা বোধহয় হওয়াটা একটু 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 মানে প্রায় আমি বলবো এটা খুব অস্বাভাবিক একটা জিনিস হয়েছে। মানে এতটা রেজাল্টের মানে যে গ্যাপটা রয়েছে, মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য যে মানুষ ভোট দিয়েছেন, সেটা কিন্তু আপনি দেখুন প্রায় 5-6% একটা মাত্র গ্যাপ আছে, বেশি কোনো গ্যাপ নেই। এখানে আমার একটা প্রশ্ন আছে, যে যে মানুষগুলো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন বা তৃণমূলকে ভোট দিয়েছেন, তাহলে তারা কিন্তু দুর্নীতিতে প্রভাবিত হননি, তার সত্ত্বেও তারা আবার মমতা ব্যানার্জিকে চেয়েছিলেন। অ্যাক্সিডেন্টালি ইনসিডেন্টালি বেশিরভাগ মানুষ উল্টো দিকে ভোট দেওয়ায় আজকে বিজেপি এখানে এসেছে, এবং এখানে এসআইআর এর বিশাল ভূমিকা আছে। এবং আমার বলতে একটুও বাধা নেই যে 27 লক্ষ মানুষ বাদ গেছেন, সেই 27 লক্ষ মানুষ যদি ভোট দিতে পারতেন, যাদের 90% মানুষ শোনা যাচ্ছে যে সঠিক ভোটার ছিলেন, তাহলে রেজাল্টটা অন্যরকম হলেও হতে পারত। অনুপম, আপনি কিভাবে দেখছেন মানে এই যে বিপর্যয়, তৃণমূল কংগ্রেসের বিরাট সাফল্য থেকে এইভাবে ভেঙে পড়া, এটা কেন হলো? মানে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? 24 আওয়ার্সের সকল দর্শককে অনেক শুভেচ্ছা, দেবাশিস বাবুকে এবং অনুপম আপনাকে অনেক শুভেচ্ছা। অ্যাকচুয়ালি এই বিপর্যয়টা মমতা ব্যানার্জি কিন্তু আন্দাজ করেছিলেন। আন্দাজ করে থাকার পরও তিনি এটা একটা নাটক করেছিলেন পশ্চিমবঙ্গের জনগণের সামনে। এই যে ভোট হয়ে যাবার পর বারে বারে উনি বলেছিলেন না সারা রাত্রি প্রার্থীরা জাগবে, আমিও তো রাত্রির জাগি, দিনের বেলা ঘুমোবে আর দিনের বেলা তোমাদের পার্টির যারা কর্মী আছে তাদের দিয়ে ভোট বাক্স পাহারা দেওয়া হবে। তো তারা পাহারা দিয়েছে, এবং এই ভোটটা হয়ে যাবার পর উনি বলেছিলেন যে 226 থেকে 230টা আসন পাবে, ভালো কথা, পেতেই পারেন। ভোটের কাউন্টিং হয়ে যাবার পর হঠাৎ প্রশ্নটা এলো যে 100টা ভোট বুথে লুট হয়েছে বা ভোট লুট করে হারিয়েছে, আমি রেজিগনেশন দেবো না। আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এটাও একটা মমতা ব্যানার্জি চুরির সঙ্গে সঙ্গে এই একটা ইতিহাস করলেন যে আমি রেজিগনেশন দেবো না। আপনি কিন্তু ল গ্রাজুয়েট, আপনি কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড, আপনি সুপ্রিম কোর্টেও কিন্তু গিয়ে প্লিট করেছেন, যেটা আমার জীবনে আমি কখনো করিনি। আপনি জানেন না যে আর্টিকেল 164 অনুযায়ী আপনি এবং আপনার পরামর্শে অন্যান্য মন্ত্রীরা অ্যাপয়েন্টেড হয়। মন্ত্রীরা কখনো রাজ্যপালের ইচ্ছে মতো অ্যাপয়েন্টেড হয় না, কিন্তু এখানে সংবিধানে আছে যে কোনো যদি সংখ্যাগরিষ্ঠতা দল না থাকে তখন রাজ্যপাল কিন্তু তার মনোমতো যে কোনো দল সব থেকে বেশি সিট পেয়েছে তাকে ডাকতে পারে এবং তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হাউসে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তাকে একটা সুযোগ দিতে পারে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যে ভোটের রেজাল্টটা রাজ্যপালকে পাঠানো, রাজ্যপাল মেজরিটি বেকে পাঠায় করার জন্য, শপথ নেওয়ার জন্য। এখন আজকে কিন্তু মমতা ব্যানার্জির মেয়াদ শেষ হচ্ছে, এটা ম্যাক্সিমাম 12 ঘন্টা এক্সটেনশন করে কালকে দুপুর 12টা অব্দি হয়তো করা যায়, আমি ধরে নিলাম আজকেই শেষ হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে 7 তারিখ আর 8 তারিখ, কাল আর পরশু, বৃহস্পতি আর শুক্র পশ্চিমবঙ্গের শাসনভার কার? আমি একটা আইনজীবী হিসেবে প্রশ্ন করছি, আমি জানি না, আমার প্রায় 27-28 বছর প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু এর উত্তর আমার কাছে জানা নেই। আসলে এই যে মুখ্যমন্ত্রী যে তার রেজিগনেশনটা দেন, এবং প্রত্যেক মন্ত্রীকেও তার রেজিগনেশন দিতে হয়, প্রত্যেক মন্ত্রীকেও দিতে হয়, শুধু মুখ্যমন্ত্রী রেজিগনেশন দিলে তার মন্ত্রী পরিষদের পদত্যাগ হয় না। দেওয়ার পর তখন রাজ্যপাল তাকে বলেন যে আনটিল আনলেস দ্য ওথ ইজ টেকেন বা ওথ সেরিমনি ইজ হেল্ড, আপনি
অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটাকে চালিয়ে যান, জুডিশিয়াল পার্ট কিছু চালানো যায় না, কেন একদম জুডিশিয়াল পার্টটা তদারকি সরকার, হ্যাঁ। তদারকি সরকার কাঁচা বাংলায়। কিন্তু উনি বলছেন যে আমি হারিনি। তো সত্যি তো ম্যাডাম, আপনি হারেননি, কারণ আপনি হারতে জানেন না। আপনি হারেন কিন্তু হার স্বীকার করতে জানেন না। আপনি শুধু ক্ষমতা জানেন, পদ আঁকড়ে থাকতে জানেন, আর আপনার পার্টি কুৎসা রটাতে জানে। আপনি এই যে ভাত আর মাছে বাঙালি করতে গিয়েছিলেন, ইস্যুটা বাঙালিকে বোঝাতে গেছিলেন না, হিন্দু সেন্টিমেন্টে আঘাত করতে গেছিলেন। তার পরিণামটা কি হলো? আপনার কাছে বুমেরাং হলো। আপনি ভোটের মুখে 500 টাকা বাড়িয়ে দিলেন লক্ষ্মী ভান্ডার, তাতে কি হলো? প্রায় 72% মহিলা ভোট কিন্তু আপনার বিপক্ষে চলে গেছে, এবং বাঙালি মুসলিম ভোট অন্তত 5% বিজেপির ফেভারে গেছে। না হলে মালদা বা মুর্শিদাবাদের যে রেজাল্ট আমরা দেখছি, এটা কখনো সম্ভব ছিল না। কলকাতায় 11টায় 6টা, অপ্রত্যাশিত নয়। এবারে কলকাতায় একদম 6টা সিটের আরো বেশি এক্সপেক্ট করেছিল বিজেপি, কিন্তু সেই হিসেবটা মেলেনি, যে কারণে বললাম অপ্রত্যাশিত নয়। নদিয়ায় 17-এ 14, কিছুটা অপ্রত্যাশিত বটেই। কলিম্পং এ একটা ওখানে তো অন্য কোনো দল সাধারণত জেতে না। উচ্চ 23টায় 33-23। এ মানে লিগ টেবিলে 12 নম্বর জায়গা থেকে একটা টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো। মানে অপ্রত্যাশিত উত্তর 24 পরগনা। এর থেকেও অপ্রত্যাশিত দক্ষিণ 24 পরগনা 9টা সিট, যেটা গতবার 0 ছিল। আর মুর্শিদাবাদে 22টায় 8টা। এটাও বলবো বিজেপির কাছে একটা ভালো রেজাল্ট। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে চাণক্য যখন 191টা সিটের দিয়েছিল, সংশোধিত ডেটা দিয়েছিল, সমীক্ষা চাণক্য, হ্যাঁ। বুঝছে, তখন অনেকে এটা উপহাস করেছিলেন। কোন একজন খুব নামকরা ডাক্তারের আমি ভিডিও দেখেছিলাম, যিনি আমার অত্যন্ত কাছে, নামটা অনলাইন করব না, তিনি এটাকে একটা কার্টুন রেজাল্ট না কি বলে একটা উপহাস করেছিলেন। আসলে যদি কোনো দলের প্রতি সমর্থন থাকে না, আমরা তখন কিন্তু বায়াসড হয়ে যাই। এই বায়াসনেসটার জন্যই কিন্তু আমরা জেনেও কিন্তু ভুল বলি। তৃণমূল এবারে হারবে, এটা তো মমতা ব্যানার্জিও জানতেন, তার পারিষদ জানতেন। নাহলে আজকে বলুন তো কলকাতার এই সিটগুলো কি করে হারে রাসবিহারী? অজিত পাঁজা যখন জিততে শুরু করেছিল বামফ্রন্ট আমলে, তারপর থেকে রাসবিহারী কিন্তু কখনো বামফ্রন্টের পর থেকে অন্য কোনো পার্টির কাছে যায়নি, কংগ্রেসের কাছ থেকে। তারপর তৃণমূল একচেটিয়া জিতেছে। মানিকতলা এবারে চিনিয়ে নিয়েছে, জোড়াসাঁকো চিনিয়ে, মাফ করবেন, শামপুকুর চিনিয়ে নিয়েছে। সব থেকে বড় কথা, মানিকতলা সাধন পান্ডের লিগাসি মানিকতলায় দিনের পর দিন, মানে 5-6 বার সাধন পান্ডে জিতে গেছে, তারপরে ওনার স্ত্রী পান্ডে। সব থেকে বড় জিনিস, রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন, এই দুটোই কিন্তু তৃণমূল হাবাক সিটে যেতে, দুটোই হেরেছে। তাপস চ্যাটার্জি বেশি বুদ্ধিমত্তার সঙ্গে রিপোল করতে গেলেন, ভালো হলো। রিপোল করার পর উনি জিতলেন, আবার ওনার বিপক্ষ ক্যান্ডিডেট রিপোল চাইলেন, সেকেন্ড বার রিপোল হলো, তাতে কিন্তু 300 সামথিং ভোটে উনি হারলেন। আর একটা জিনিস দেখুন, ভবানীপুরের এই প্রেডিকশন কিন্তু শুভেন্দু অধিকারী করে দিয়েছিলেন। এখন বলবেন যেটা তো উনি আগে থেকে জানতেন যে ঘটনা ঘটবে 100 বার। তাহলে আর বিচক্ষণ রাজনীতিবিদ কি হলো? তাহলে মমতা ব্যানার্জি কি করে বলেছিলেন যে আমার ক্যাচ কলা হলো, আমি 30,000 ভোটে জিতবো? উনি কেন আন্দাজ করতে পারেননি যে শুভেন্দু অধিকারী 16 রাউন্ডে জিতেছেন, আর ওনার তখন 26 রাউন্ডের পেতে, মাফ করবেন, 10 রাউন্ড ছিল জেতা, এগিয়েছিলেন শুভেন্দু, আর 16 রাউন্ডে এগিয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জি। একসময় উনি 20,700 ভোটে এগিয়েছিলেন। সেইটা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, লাস্ট 4 রাউন্ডে কিন্তু মেকআপ করব, মেকআপ করার পর সেখানে দেখা যাচ্ছে যে 15,105 ভোটে উনি জয়লাভ করেছেন। এটাই হচ্ছে ক্যালকুলেশন। পরিষ্কার বলেছেন আমি এই রাউন্ডে জিতবো, এই রাউন্ডে হারবো। তাহলে কি এটা আগে থেকে স্যাবোটেজ ছিল? আগে থেকে ব্যালট পেপার ওইভাবে সাজানো ছিল? যদি তাই হয়, আপনি হারেননি, আপনি হাইকোর্টে যান না, কেস করুন, যেমন নন্দীগ্রামে করেছিলেন। একটা প্রশ্ন, বারবার অভিযোগ, সৌমিত্রবাবু, এখানে বারবার অভিযোগ আসছে তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষ নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায় সহ, বারবার অভিযোগ করছে যে বুথের মধ্যে ঢুকে বুথ জ্যাম করা হয়েছে, একটা পর্যায়ের পরে খুব দেরি করে গণনা হয়েছে, তারপরে তাদের যে এজেন্ট ছিল তাদের বার করে দেওয়া হয়েছে, এবং সেই সময় একটা ইয়ে করা হয়েছে। এক্ষেত্রে আইনি ইয়েটা কি হতে পারতো? মানে আইনি পদক্ষেপ তারা নিতে পারতেন? তার জিডি কোথায়, তার এফআইআর কোথায়? একইভাবে তো লাইট নিভিয়ে নন্দীগ্রামে ভোট হয়েছিল, বলেছিলেন, হাইকোর্টে কেস হয়েছিল সিঙ্গেল বেঞ্চে। তার রায়টা কি ওনার ফেভারে গেল 5 বছরে? প্রমাণ করতে পারলেন? তাহলে এক্ষেত্রে জিডি কোথায়, এফআইআর কোথায়? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সিসিটিভি, কিছু কিছু ক্ষেত্রে মেশিন গন্ডগোল করেছে,
কিন্তু স্পেসিফিক সেই মেশিন ধরে বা সিসিটিভি ধরে বা সেই বুথ ধরে হাইকোর্টে একটা কেসে হয়েছে। আচ্ছা ম্যাডাম, আপনি তো এত কিছু ঘটনার পরও 226টা বলেছিলেন, 230টায় আসবো, কোনো চিন্তা নেই। হেরে যাবার পর এখন এই প্রশ্নগুলোকে সামনে আনছেন কেন?